বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমান। খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, শুনেন। 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি? চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে। 2026 ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে। আর এই দুঃস্বপ্নে পতিত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অফ দ্য সেরিমনি হবে বিএনপি, আমাদের প্রিয় বিএনপি। কেন সেটা আলাপ করে নিই। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে, সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন করে। আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে। আমি কইছিলাম যুক্তিটা আমি দেবো। তো ক্যারা উঠলে বুঝছেন তো কোন ক্যারা, ওইটাই। ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হয়ে যায়, তেমন বিএনপি 2025 সালে খুব উত্তেজিত হয়ে উঠছে। এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে, আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে। ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল, তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি? বাঁচাতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড। তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। শুনেন, 16টি বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা, আর জনাব তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে। শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা। এই কথায় এখন আর হাসি পায় না। আমি হাসি কি করুম? পাবলিকই তো হাসতে হাসতে শেষ। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024-এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতেছেন কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন। 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা খেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না,
তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো, না সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হলো সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই। কেন জানেন? আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা, বের করে দেন, নয়তো মেরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে, অর্থলোভী এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে, নতুন এসালাম হয়ে উঠতেছে। আপনাদের এক্সাম্পল দিই, আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা, আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটায় মেরে ফেলাইলো, দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা। অথই পাথারে পড়ছে এই পরিবারটা। ভাই, এই দলের রাজনীতি করেন, এই দলের হয়ে আমার পেজে ধাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে, এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান, এই পরিবারের সব দায়িত্ব আমি নেব। জি না, আমার টাকা নাই, আমি বড় লোক কেউ না, আমার বাপের জমিদারি ছিল না, ভিক্ষা করবো সবার কাছে। আমার ভিক্ষা চাইতে কোনো গ্লানি নাই। একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করে গেল, আর্মির পিটানিতে জীবন গেল, তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকি ভিক্ষা করবে, আর পিনাকি শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি এগুলো জানি, হ্যাঁ এগুলো জানি, এটাই বাংলাদেশ। হ্যাঁ বুঝছাও। যাই হোক, আমার খোঁজ দিন, এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন, খোদা তাআলা এই তৌফিক যেন দেন, ওনার পরিচয়টা দিয়েন, আমার সাথে যোগাযোগ করাই দিন। এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না, এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এটা তো শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে। তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না, লিখে রাখেন। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। আর একটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সব কিছুরই কপিরাইট আছে, বুঝছাও, সব কিছুর ওই কপিরাইটে ফ্রি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না, আমি কপিরাইট ছেড়ে দিচ্ছি। সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়, কিন্তু এটা পয়সা কালে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দিই না, সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে, তার দাম হবে 500 টাকা। আমাদের যখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল। আমরা দাম বাড়িয়ে দিয়েছি, প্রফেসর ইউনূসের সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত বাতিল করছে, আমরা ধন্যবাদ জানাই। অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না, কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানো ধান্দা করে দিতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে 2026 সালে ওষুধ রপ্তানি বাদ দেন, দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না। আপনারা দেখেন আব্দুল মুক্তাদির কি বলেন, উনি ইনসেপ্টা কোম্পানির মালিক, আমার কালে বস ছিলেন ক্ষুদ্রকালে। 26-এর পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না, সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে, যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র $6, আর সেটা বাইরে বিক্রি হয় $1000 একটি ট্যাবলেট। তাহলে আমরা যেটা $6 বাংলাদেশে দিচ্ছি, ওটা $1000 তো মানুষ খেতে পারবে না, এবং একটা ট্রিটমেন্ট হলো 87টা ট্যাবলেট খেতে হয় একবার। তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে $87,000 দিয়ে এটা খেতে পারবে? দেখেছেন কি ধাইয়া আসতেছে। এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশ করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। উনি মাদ্রাসার উপরে ক্ষিপ্ত, উনি বক্তব্যের উপরে ক্ষিপ্ত, উনি ইমাম কারি মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত। তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকে তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে
উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে। সম্প্রতি একজন নেতা বলেছেন, যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার 500 টাকা হাদিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায়। ঢালাওভাবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুররা একবেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওইরকম। একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে, আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন। জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেম ওলামাদেরকে এই ধরনের কথা বলে, সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা, সবচেয়ে দুঃখজনক কথা। এই টোনে কথা যারা বলতো তারা তো পালাই গেছে দেশ থেকে। একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো ওই হুজুররা সব, আর খোঁচান্নারা পালায় চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। যে কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না। এবং বিএনপির নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন, আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা, আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। সেই জায়গায় গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে, ডিসকাশন থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেখানে কোনোভাবেই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই স্পেস দিতে পারি না। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে, আপনি তাদের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।